হাই, আমি সজল মণ্ডল। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর ভৌমজলের কার্য এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগের দিন আমরা ক্লাসে ভূমির প্রক্রিয়া এবং সেখানে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছি। ক্লাস 12-এর মধ্যে বহির্জাত প্রক্রিয়াগুলো সম্পর্কে রয়েছে। বহির্জাত প্রক্রিয়াগুলোর সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এই ক্লাসে আমরা এর পরের অংশটা ভৌমজলের কার্য এটা নিয়ে আলোচনা করব। তবে শুরু করা যাক আজকের এই আলোচনা। বেশ, প্রথমে আসি ভৌমজল কাকে বলে বা গ্রাউন্ড ওয়াটার কাকে বলে। ভৌমজল বলতে আমরা সাধারণত বুঝি ভূ অভ্যন্তরের শিলারন্ধ্র বা রেগোলিত বা মাটির মধ্যে যে জল অবস্থান করে সেটাই হচ্ছে ভৌমজল। অর্থাৎ বৃষ্টিপাতের জল, তুষারপাতের জল বা ঘনীভবনের জল সেগুলো চুইয়ে চুইয়ে নিচের দিকে যাওয়ার ফলে সেটা ভূ অভ্যন্তরে শিলারন্ধ্রের মধ্যে জল সঞ্চিত হয়। এই জলটাকে আমরা ভৌমজল বলে থাকি। এবার আসি আমরা ভৌমজলের শ্রেণীবিভাগ। ভৌমজলকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করে থাকি। কী কী 4টে ভাগ? ভৌমজলকে 4টে ভাগ, ভৌমজলের 4টে ভাগ হলো, এক হচ্ছে আবহিক জল বা গগনাম্বু জল, বা এটাকে ইংরেজিতে বলা হয় মেটিওরিক ওয়াটার। 2 নম্বর যে ভাগটা হয়েছে সেটা হচ্ছে সহজাত জল বা কর্নেট ওয়াটার। 3 নম্বর হচ্ছে উৎসন্ধ জল বা জুভেনাইল ওয়াটার। আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মহাসাগরীয় জল বা ওশেনিক ওয়াটার। এবার আসে আবহিক জল বা গগনাম্বু জল কাকে বলে। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে এই আবহিক জল, অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত বা ঘনীভবনের সময় এই ভূপৃষ্ঠের যে জলরাশি, সেই জলরাশি অনুশ্রাবণ পদ্ধতির মাধ্যমে চুইয়ে চুইয়ে নিচের দিকে যাওয়ার ফলে শিলারন্ধ্রের মধ্যে জল অবস্থান করে এবং এই জলটাকেই বলবো আমরা আবহিক জল বা গগনাম্বু জল। এবং ভৌমজলের এটাই হচ্ছে প্রধান উৎস। এবার সহজাত জল। সহজাত জল হচ্ছে জলভাগের মধ্যে পাললিক শিলার সৃষ্টির সময় পাললিক শিলার মধ্যে যে জল অবস্থান করে সেই জলটাকে আমরা বলবো সহজাত জল। অর্থাৎ সমুদ্রভাগের নিচে বা নদীর মধ্যে যদি কোনো পাললিক শিলাস্তর সৃষ্টি হয়, পাললিক শিলাস্তর একটা শিলাস্তরের সাথে আরেকটা শিলাস্তর যখন স্তরে স্তরে সজ্জিত হয়, তার মধ্যে যে জল অবস্থান করে সেই জলটাকে বলবো আমরা সহজাত জল বা কর্নেট ওয়াটার। এবার আসছে 3 নম্বর উৎসন্ধ জল। উৎসন্ধ জল হচ্ছে ভূ অভ্যন্তরে ম্যাগমার মধ্যে যে জল সঞ্চিত হয়, অর্থাৎ এই জলটা অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তর থেকে ম্যাগমার সাথে জলটা উপরে উঠে আসে। এই জলটাকে বলবো আমরা উৎসন্ধ জল বা জুভেনাইল ওয়াটার। 4 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে মহাসাগরীয় জল। অর্থাৎ আমাদের যে মহাসাগর অঞ্চল রয়েছে সেই মহাসাগরের তলদেশের শিলা দ্বারা মহাসাগরীয় জলটা চুইয়ে চুইয়ে যদি ভৌমজলটাকে রিচার্জ করে এবং যে জলের সৃষ্টি করবে সেই জলটাই হচ্ছে মহাসাগরীয় জল বা এটাকে বলবো আমরা ওশেনিক ওয়াটার। বেশ, এবার আমরা আলোচনা করব ভৌমজলের নিয়ন্ত্রকগুলো নিয়ে। পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় ভৌমজল কিন্তু সমান পরিমাণে থাকে না। কোথাও ভৌমজলের পরিমাণ খুব বেশি, আবার কোথাও ভৌমজলের পরিমাণটা খুবই কম রয়েছে। তাহলে বেশ কিছু নিয়ন্ত্রক বা প্রভাবক রয়েছে যেগুলোর জন্য ভৌমজলের এই তারতম্য রয়েছে। তাহলে দেখিনি আমরা কী কী নিয়ন্ত্রকগুলো রয়েছে। নিয়ন্ত্রকের মধ্যে প্রথম যে পয়েন্টটা লেখা হয়েছে এখানে সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব ভৌমজলের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি বা যে ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই ঋতুতে ভৌমজলের স্তরটা অনেকটা উপরে উঠে আসে এবং সহজে সেখানে ভৌমজল পাওয়া যায়। কিন্তু যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এবং কম সময় ধরে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে ভৌমজলের পরিমাণটা খুবই কম। যেমন আমাদের বর্ষা ঋতুতে অন্যান্য ঋতুর তুলনায় বর্ষা ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার জন্য বর্ষা ঋতুতে ভৌমজলের পরিমাণটা বেশি হয়। এবার 2 নম্বর হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল ভৌমজলকে গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে থাকে বা ভৌমজলকে নিয়ন্ত্রণ করে। কিভাবে এটা ভূমির ঢাল কীভাবে নিয়ন্ত্রণ করে? যেখানে ভূমির ঢাল বেশি, পাশের চিত্রের সাহায্যে আমরা বিষয়টাকে একটু দেখে নিই। যেখানে ভূমির ঢাল বেশি
সেখানে জলটা ভূমির উপর বেশিক্ষণ ধরে অবস্থান না করার জন্য অনুশ্রাবণের মাত্রা কম হয়, তাহলে জলটা সহজেই উপর থেকে নিচের দিকে গড়িয়ে চলে আসে। এর ফলে বেশিক্ষণ ধরে অনুশ্রাবণ হতে না পারায় পার্বত্য অঞ্চলগুলোতে যায় বা যেখানে ভূমির ঢাল বেশি সেই অঞ্চলে ভৌমজলের পরিমাণটা কম হয়। কিন্তু যেখানে ভূমির ঢাল খুবই কম বা সমভূমি অঞ্চলে যেখানে জলটা ভূপৃষ্ঠের উপরে অনেকক্ষণ ধরে অবস্থান করে, সেখানে জলটা অনেকক্ষণ ধরে চুইয়ে চেয়ে নিচের দিকে যেতে পারে বা অনুশ্রাবণের মাত্রা বেশি হওয়ার জন্য সেখানে ভৌমজলের পরিমাণটা বেশি হয়। তাহলে এই কারণে আমরা বলতে পারি পার্বত্য অঞ্চলের তুলনায় সমভূমিতে ভৌমজলের পরিমাণটা বেশি হয়। এবার আসি তৃতীয় নম্বর নিয়ন্ত্রক, সেটা হচ্ছে শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলার সচ্ছিদ্রতা বলতে কোনো শিলাস্তরের মধ্যে যে রন্ধ্রগুলোর অবস্থান এবং রন্ধ্রগুলোর আয়তন এবং ওই শিলাস্তরটার যে আয়তন তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলবো আমরা শিলার সচ্ছিদ্রতা। তাহলে যে শিলার সচ্ছিদ্রতা বেশি সেই শিলা গঠিত অঞ্চলে ভৌমজলের সঞ্চয়ের মাত্রা বেশি হবে। আবার যে শিলাতে সচ্ছিদ্রতার মাত্রা কম সেই শিলা গঠিত অঞ্চলে ভৌমজলের সঞ্চয়ের মাত্রা কম হবে। এবার আসি প্রবেশ্যতা। প্রবেশ্যতা বলতে যে শিলার জল প্রবেশ করতে সক্ষম সেটাকে বলবো প্রবেশ্য শিলাস্তর। আবার যে শিলাস্তরে জল প্রবেশ করতে সক্ষম নয় সেটাকে বলবো অপ্রবেশ্য শিলাস্তর। যেমন প্রবেশ্য শিলাস্তর বলতে চুনাপাথর, ডলোমাইট, খড়িমাটি এই প্রভৃতি শিলাগঠিত অঞ্চলে এখানে ভৌমজলের সঞ্চয়ের মাত্রা বেশি হয়। অপরদিকে যেগুলো অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে যেমন ব্যাসাল্ট, গ্রানাইট, এই শিলাগঠিত অঞ্চলগুলোতে ভৌমজলের সঞ্চয়ের মাত্রা কম হয়। এবার আসি চতুর্থ নম্বর, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। ভূপৃষ্ঠের উপরিভাগে যদি একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তার নিচে অবশ্যই অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান হতে হবে। কেননা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল চুইয়ে চুইয়ে নিচের দিকে আসে এবং নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য সেই জলটা তার নিম্নগতি বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে এখানে ভৌমজলের ভাণ্ডার হিসেবে গড়ে ওঠে। তাহলে এটি একটা অপ্রবেশ্য শিলাস্তর। এটা একটা প্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকলে সেখানে ভৌমজলের সঞ্চয় লক্ষ্য করা যায়। এবার চলে আসি পঞ্চম নম্বর যে নিয়ন্ত্রক রয়েছে সেটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন ভৌমজল স্তরকে নিয়ন্ত্রণ করে থাকে। যেখানে বাষ্পীভবনের মাত্রা বেশি হয় সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়, কারণ বাষ্পীভবনের ফলে অত্যাধিক উষ্ণতার কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ দিকে জল বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে জল অনুস্রাবিত হওয়ার সুযোগ থাকে না, তাহলে ভৌমজলের মাত্রা কম হয়। যেমন মরু অঞ্চলে উষ্ণতা বেশি থাকার জন্য সেখানে জল বাষ্পীভূত হয়ে যায় এবং সেখানে জল ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে যাওয়ার কারণে জল অনুস্রাবিত হয় না, ভৌমজলের পরিমাণটাও কম হয়। এবার 6 নম্বর যে নিয়ন্ত্রকটা রয়েছে সেটা হচ্ছে ভূমির আচ্ছাদন। ভূমির আচ্ছাদন বলতে ভূপৃষ্ঠের উপরিভাগ কীরকমভাবে রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগ যদি কংক্রিট দ্বারা আচ্ছাদিত হয় বা উপরে যদি বাড়িঘর নির্মাণ করা হয় তাহলে সেক্ষেত্রে জলটা অনুস্রাবিত হওয়ার কম সুযোগ পায়। কিন্তু ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আচ্ছাদন সেভাবে না থাকে তাহলে জলটা সেখানে অনুস্রাবিত হওয়ার ফলে সেখানে ভৌমজলের মাত্রা বেশি হয়। যেমন শহরাঞ্চলে বেশিরভাগ অঞ্চলই কংক্রিটের হওয়ার জন্য সেখানে শহরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও সেখানে জল অনুস্রাবিত না হতে পারার কারণে সেখানে ভৌমজলের মাত্রাটা কম থাকে। কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগ ভূমি উন্মুক্ত থাকার জন্য সেখানে বৃষ্টিপাত হলেও সে জলটা সহজেই নিচের দিকে যাওয়ার কারণে সেখানে ভৌমজলের সঞ্চয়ের মাত্রা বেশি হয়। এবার আলোচনা করব ভৌমজলের স্তর বিন্যাস। ভৌমজল স্তরকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত ভৌমজল স্তরকে আমরা দুটো ভাগে ভাগ করি। দুটো ভাগ কী কী? একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর বা ভাদ স্তর, আর 2 নম্বর হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফিওটিক স্তর।
তাহলে প্রথমে হচ্ছে অসম্পৃক্ত স্তর বা ভাদ্যস্তর কাকে বলে। অসম্পৃক্ত স্তর বা ভাদ্যস্তর হলো ভূপৃষ্ঠ থেকে ওয়াটার টেবিল বা জলপিট পর্যন্ত যে অসম্পৃক্ত স্তর, অর্থাৎ যে স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত হয়, অর্থাৎ যে স্তরটা জল পরিবহন করতে পারে কিন্তু নিজে সম্পৃক্ত হয় না, সেই স্তরটাকে বলবো আমরা অসম্পৃক্ত স্তর বা ভাদ্যস্তর। অর্থাৎ এখান থেকে জল চুইয়ে চুইয়ে নিচের দিকে নামে এবং সম্পৃক্ত স্তরের মধ্যে জলটা সঞ্চিত হয় এবং নিজে কখনোই সম্পৃক্ত হয় না। এই স্তরটা হলো অসম্পৃক্ত স্তর বা ভাদ্যস্তর এবং এই যে স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত জলকে বলবো আমরা ভাদ্য জল। এবার এই স্তরটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমে অসম্পৃক্ত স্তরের উপরের যে অংশ রয়েছে, উপরের অংশটাকে আমরা মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী যে অংশ রয়েছে সেটাকে মধ্যবর্তী ভাদ্যস্তর এবং নিচের যে অংশটা রয়েছে সেটাকে আমরা কৈশিক স্তর, এই 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসে মৃত্তিকা জলস্তর। উদ্ভিদের শিকড় যতদূর পর্যন্ত বিস্তৃত হয় ততদূর পর্যন্ত এই স্তরটা অবস্থান করে, অর্থাৎ এখানে মৃত্তিকা কণার মধ্যে জল অবস্থান করে। দ্বিতীয় যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে মধ্যবর্তী ভাদ্যস্তর। উপরে মৃত্তিকা জলস্তর, নিচে কৈশিক জলস্তরের মাঝের যে অংশ সেটা হচ্ছে মধ্যবর্তী ভাদ্যস্তর। এই স্তরে জল ও বায়ু মৃত্তিকা কণাকে ঘিরে অবস্থান করে থাকে। তৃতীয় নম্বর কৈশিক স্তর। কৈশিক স্তরের মধ্যে জল তরল বলয় রূপে এখানে অবস্থান করে এবং এই স্তরের মধ্যে কিছু চুলের মতো সরু সরু নল থাকে, যে নলগুলোকে আমরা কৈশিক নল বলি। এই নলগুলোর মাধ্যমে বাষ্পীভবনের ফলে এই নলগুলোর মাধ্যমে জল উপর দিকে উঠতে থাকে। এই স্তরটাকে বলছি আমরা কৈশিক স্তর। এবার চলে আসি দ্বিতীয় নম্বর যে ভাগটা, সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফিওটিক স্তর। সম্পৃক্ত স্তর বা ফিওটিক স্তর কাকে বলে? ভৌমজল স্তরে যে অংশে জল সারা বছর ধরেই সম্পৃক্ত থাকে, অর্থাৎ সেখান থেকে নলকূপ খনন করলে আমরা সারা বছর ধরে জল পাবো, সেই স্তরকে বলবো আমরা সম্পৃক্ত স্তর বা ফিওটিক স্তর। এটাকে আমরা আবার 2টো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে উপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর, আর নিচের যে অংশ রয়েছে সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। অস্থায়ী সম্পৃক্ত স্তর কি? অর্থাৎ বছরের আর্দ্রতম ঋতুতে যে স্তরটা সম্পৃক্ত হয়, অন্যান্য সময় সেই স্তরের জলপিটটা নেমে বা ওয়াটার টেবিলটা সেই স্তরে নেমে যায়। তাহলে এখানে থেকে যদি আমরা নলকূপ খনন করি তাহলে শুধুমাত্র আর্দ্রতম ঋতুতেই আমরা জল পাবো, অন্যান্য সময় কিন্তু জল পাবো না। এবার স্থায়ী সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তর কি? যে স্তর সারা বছর ধরেই সম্পৃক্ত থাকে, অর্থাৎ এখান থেকে যদি আমরা নলকূপ খনন করি তাহলে সারা বছর ধরে আমরা জল পাবো। তাহলে ফিওটিক জলস্তরের যে অংশে জল সারা বছর ধরে সম্পৃক্ত থাকে সেটিকে বলবো আমরা স্থায়ী সম্পৃক্ত স্তর। বেশ, আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট